নমস্কার, আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক, কনসালট্যান্ট ফিজিশিয়ান। এখন তো বর্ষাকাল চলছে, প্রচুর পেশেন্ট কিন্তু আমাদের হাসপাতালে আউটডোরে বা চেম্বারে জ্বর নিয়ে আসছেন। অনেক মানুষই জ্বরে ভুগছে। বর্ষাকালে বিভিন্ন রকম জ্বরের মধ্যে যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, ভাইরাল ফিভার এইসব জ্বরও পাচ্ছি। তার মধ্যে কিন্তু কিছু গ্রুপ অফ পিপলে কিন্তু পেশেন্টদের আমরা টাইফয়েড ফিভারেরও পাচ্ছি। তারা টাইফয়েডের বিভিন্ন উপসর্গ নিয়ে আসছে এবং ব্লাড টেস্ট করলে টাইফয়েড ফিভার পজিটিভ আসছে। তাই আজকে আলোচ্য বিষয় হচ্ছে টাইফয়েড ফিভার। এটা কি দিয়ে টাইফয়েড ফিভার হয়, তার ক্লিনিক্যাল সিমটমগুলো কি কি, তার ডায়াগনোসিস কীভাবে করা হয় এবং তার ট্রিটমেন্ট কি কি, যদি কোনো কমপ্লিকেশন থাকে সেটা নিয়ে আলোচনা করব। এটাই আজকে আলোচনার বিষয়। তাহলে প্রথমে বলি টাইফয়েড ফিভার কি। টাইফয়েড ফিভার হচ্ছে একটা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত রোগ, যেটা সালমোনেলা টাইফি এবং সালমোনেলা প্যারাটাইফি নামের একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়। তো এই ব্যাকটেরিয়াটা আমাদের দেহে প্রবেশ করে কি করে? ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হয় ব্যাকটেরিয়াটা, মানে খাদ্যবাহিত এবং জলবাহিত সংক্রমণের মাধ্যমে এই ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে প্রবেশ করে। মানে খাবারের মধ্যে, মানে খাবারে যদি আনহাইজেনিক খাবার হয় এবং জল যদি দূষিত হয় বা আনহাইজেনিক জল হলে সেই জলের মাধ্যমেই ব্যাকটেরিয়া আমাদের দেহে প্রবেশ করে। তারপরে ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 10 থেকে 14 দিন, মানে জীবাণু শরীরে প্রবেশ করার পরেও 10 থেকে 14 দিন পরে আমাদের দেহে ক্লিনিক্যাল ফিচারগুলো পাওয়া যায়। কী কী ক্লিনিক্যাল সিমটম পাওয়া যায়? একটা হচ্ছে জ্বর, যেটা টাইফয়েড ফিভার বলেছি। জ্বর কিরকম জ্বর হবে? লো গ্রেড ফিভার না, মানে হালকা হালকা ঘুষঘুষে জ্বর এরকম না, কিন্তু টাইফয়েডে কিন্তু একটা হাই গ্রেড ফিভার হয়। মানে জ্বর কারোর ক্ষেত্রে 103-4 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত হয়ে যায়। এবং তার সাথে যেটা থাকে হচ্ছে অ্যাবডোমিনাল সিমটম, মানে পেটে ব্যথা থাকে। পেটে ব্যথা থাকে, নশিয়া থাকে, বমি বমি ভাব থাকে, কারো ক্ষেত্রে বমি হয়, গা গুলোয়, মানে খাওয়ার ইচ্ছা চলে যায়, অ্যানোরেক্সিয়া থাকে। এই অ্যাবডোমিনাল কমপ্লেনগুলো থাকে বলে আমরা এটাকে এন্টেরিক ফিভারও বলি। এছাড়া কারো ক্ষেত্রে কিন্তু শুকনো কাশি হতে পারে। এছাড়া অনেক পেশেন্টে যেটা সবচেয়ে বেশি দেখা যায়, এটা প্রচণ্ড একটা হেডেক হয়, ইন্টেন্স হেডেক হয় জ্বরের সাথে। প্রথমে হয়তো অনেকটা দেখে মনে হয় যে একটা মেনিনজাইটিসের মতো লাগছে, কিন্তু সেটা টেস্ট করে দেখা যায় যে সেটা নয়। কারণ টাইফয়েড ফিভারে যেটা হয় যে লাইক মেনিনজাইটিস লাইক যে সিমটমটা হয় তাকে আমরা টাইফয়েড মেনিনজিজম বলি, মানে ঘাটটা শক্ত হয়ে যাওয়া, প্রচণ্ড হেডেক হওয়া, এটাকে আমরা বলি। আর পেশেন্টরা খুব দুর্বল হয়ে পড়ে এবং খাওয়ার ইচ্ছা চলে যায়। এই রোগটা আমরা ডায়াগনোসিস করব কি করে? মূলত রুটিন ব্লাড টেস্টে সাধারণ জ্বরের যে কারণগুলো রুল আউট করার পর আমরা ডাক্তারবাবু অনেক সময় টাইফয়েডের পরীক্ষা করতে দেন, যেটা সালমোনেলা টাইফি IgM টেস্টের মাধ্যমে বা উইডাল টেস্টের মাধ্যমে আমরা করে থাকি। এছাড়াও ব্লাড কালচারেও যদি সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াটা আইসোলেট করা যায় তাহলেও কিন্তু টাইফয়েডের ডায়াগনোসিস হয়ে যায়। মনে রাখবেন, উইডাল টেস্টটা নিয়ে কিন্তু লোকের মধ্যে একটা খুব প্যানিক ব্যাপার আছে। লোকের জ্বর হলেই প্রথম 1-2-3 দিনের মধ্যেই জ্বরের সাথে একটা সিবিসি, একটা উইডাল করে বসে, মানে সবাই ভাবে যে তার টাইফয়েড হয়েছে। উইডাল টেস্টে কিন্তু সেন্সিটিভিটি খুবই কম, মানে সেন্সিটিভিটি স্পেসিফিসিটি খুব কম। মানে উইডাল টেস্টের টাইটার অনুযায়ী টাইফয়েড পজিটিভ আসতে গেলে সেটা কিন্তু সেকেন্ড উইকে টেস্টটা করা উচিত, মানে 7 দিনের পরে। কিন্তু ফার্স্ট দিন, সেকেন্ড দিন, থার্ড দিনে যদি আমরা টেস্টটা করে তাহলে কিন্তু টেস্টটা করার কোনো অর্থ থাকে না। কিন্তু প্রথম দিকে টেস্ট করতে গেলে আমরা সালমোনেলা টাইফি IgM অ্যান্টিবডিটা টেস্ট করতে বলি। এছাড়া স্টুল কালচার বা ইউরিন কালচারের মাধ্যমেও কিন্তু টাইফয়েড ডায়াগনোসিস করা যায়। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট তো সাধারণত আমরা যেটা বলেছি, সাধারণত জ্বরের যে ট্রিটমেন্ট, সাধারণত প্যারাসিটামল দেওয়া হয় এবং শরীরে হাইড্রেশন মেনটেন করতে বলা হয়। মানে জ্বর যেহেতু হয়েছে, শরীর ডিহাইড্রেশন হয়ে যায়, আমরা পেশেন্টদের বলি শরীরে ফ্লুইডের মাত্রা যাতে ঠিক থাকে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যাতে না হয়, জল প্রচুর পরিমাণে খেতে বলি। ওআরএস খেতে পারেন। কোনো পেশেন্ট যদি খুব দুর্বল থাকে, প্রচণ্ড বমি হয়, সে পেশেন্টকে কিন্তু হাসপাতালে ভর্তি করে ইন্ট্রাভেনাস স্যালাইন দিতে হতে পারে, ইনজেকশন অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে। যারা জ্বর কমছে না তাদের কিন্তু ইনজেকশন অ্যান্টিবায়োটিকও দিতে হতে পারে। এছাড়া ইউরিন আউটপুট ঠিক হচ্ছে কিনা সেটা দেখা হয়। আর সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি ইলেকট্রোলাইটের মাত্রা শরীরে ঠিক আছে কিনা
সেটাও চেক করে দেখা হয়। আর খাবার দাবারের মধ্যে আমরা পেশেন্টদের যেটা বলি, সহজ পাচ্য রান্না খান, মানে যেটা আমাদের সহজে হজম হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন। তেল ঝাল মশলা জাতীয় খাবার বেশি আপনারা খাবেন না এই সময়, এটা পেটে ব্যথা বমি হতে পারে। আর যেটা করবেন, জলটা খুব বিশুদ্ধ পানীয় জল খাবেন। যদি জল ফুটিয়ে ঠান্ডা করে খেতে পারেন তো সবচেয়ে ভালো, নালে পরে অ্যাটলিস্ট অ্যাকোয়াগার্ডের জল বা ফিল্টারের জল, যেটা আপনাদের মানে পরিশুদ্ধ পানীয় জল, সেটা খাবেন। চিকিৎসা ওষুধের মধ্যে প্যারাসিটামল ছাড়াও কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যেমন সেফালোস্পোরিন এবং ম্যাকোলাইড বা ক্লোরোকুইনিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। মোটামুটি 10 থেকে 14 দিন মতো অ্যান্টিবায়োটিক এর চিকিৎসায় পেশেন্ট সুস্থ হয়ে ওঠে। সুস্থ হয়ে ওঠার পরেও কিন্তু টাইফয়েড রোগীদের একটা প্রচণ্ড দুর্বলতা থেকে যায়, যেটা সাধারণ জ্বরে যে কোনো পেশেন্টে থাকতে পারে। এটা কাটাতে গেলে কোনো ভিটামিন বা টনিকের প্রয়োজন হয় না, মোটামুটি এটা সুষম খাদ্য খাবার গ্রহণ করলেই মোটামুটি পেশেন্ট সুস্থ হয়ে ওঠে। টাইফয়েডের ক্ষেত্রে আজকাল টাইফয়েড ডায়াগনোসিস খুব ইজি হয়ে যাওয়ার ফলে টাইফয়েড ডায়াগনোসিস হয়ে যায় এবং চিকিৎসাও সহজেই করে দেওয়া যায়। এর কমপ্লিকেশন খুব একটা হয় না বললেই চলে। খুব রেয়ার কমপ্লিকেশনের মধ্যে টাইফয়েড মেনিনজাইটিস হতে পারে বা মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, খুব রেয়ার কমপ্লিকেশন, বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং হতে পারে এবং ইন্টেস্টিনাল পারফোরেশন হতে পারে, যদিও আজকালকার দিনে আমি অন্তত আমার কোনো কেস আমি এখন দেখিনি। তাহলে বোঝা গেল মূলত টাইফয়েড হলে আপনারা কীভাবে খাবেন, কী কী ধরনের চিকিৎসা, চলবেন কীভাবে, আর এই ক্লিনিক্যাল ফিচার ট্রিটমেন্টটা আমি আলোচনা করলাম। তাহলে এই পর্যন্তই থাক। নমস্কার।